আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ঋতু বর্ণন আজকে আলোচনা করব এই গুরুত্বপূর্ণ কবিতাটি। ঋতু বর্ণন যারা পড়তে এসেছো তাদের মধ্যে দুইটি ক্যাটাগরি হতে পারে। একটা হচ্ছে না নতুন একটি টপিক পড়ে যাই, আর একটা টপিক স্টুডেন্ট হচ্ছে যারা বিপদে পড়ে এসেছো, টপিকটা বিভিন্ন জায়গায় পড়েছো কিন্তু এত দুর্বোধ্য এত জটিল বুঝতে পারো না। তো যারা আমার ক্লাস নিয়মিত করো এবং এই ক্লাসগুলো তাদের কাছে সহজ মনে হয়, আমার পড়ানোর ভঙ্গি স্টাইলটা তোমাদের ভালো লাগে, তারা বলবো আজকের এই ক্লাসটা থেকে তোমার এমন উপকৃত হবে, তুমি হচ্ছে এই টপিকটা তোমার অন্য কোনো বন্ধুকে তখন পড়াতে পারবা। তো সব ভিডিওটা দেখি আমরা ঋতু বর্ণনা আমরা কীভাবে সাজিয়েছি। প্রথমে যা জানতে হবে সেগুলো আমরা পড়বো। প্রথমে কীভাবে ছন্দ, এটা পড়ার উদ্দেশ্য কী, পাঠ পরিচিতির কোন জায়গাগুলো গুরুত্বপূর্ণ, লেখক পরিচিতির কোন কোন জায়গায় পড়তে হবে, কোন জায়গাগুলো স্কিপ করলেও চলবে। তারপর হচ্ছে মূল পাঠ। হ্যাঁ, আজকে আমরা মূল পাঠ, কবিতাটাই হচ্ছে মূল পড়ার বিষয়, যে শব্দে শব্দে বাক্য এগুলো লেখা আছে, তো বই যাদের কাছে তারা পড়তে পারবা। তারপর আমি হচ্ছে পড়িয়ে দিব, কারণ টিচার পড়িয়ে দিলে মনে রাখাটার হারটা আমাদের অনেক গুণ বেরিয়ে যায়। তো এই কাজটা আমরা করব। তো এটা করা শেষ হলে আমরা হচ্ছে কবিতার সার নির্যাস পড়ব। সার নির্যাসটা হচ্ছে প্রতি লাইনে লাইনে সহজ সহজ ব্যাখ্যা, অর্থাৎ তুমি নিজে একা একাই বাসায় যদি পড়তে চাও প্রতি লাইন দিয়ে কোন লাইন দিয়ে কি বোঝানো হয়েছে প্রতি লাইনে লাইনে সহজ কথা, মানে কথাটা পেঁচায় গুছায় কঠিন করে বলা আছে, এখানে একদম সহজ বাক্য উপস্থাপন করা আছে। ঠিক আছে, তো এটাও আমরা একটু দেখবো, অথবা এটা দেখার খুব বেশি কিছু নেই, তুমি নিজের একা একা পড়লেই তোমার জন্য বেশি উপকার। তারপর হচ্ছে তথ্য বিশ্লেষণ নোট, এটাও আমরা এইবার পড়বো। এরপর থাকবে এমসিকিউ, যেটা আমরা এখানে পড়বো না, ভিডিওতে দেখবো না, এটা মূলত আমরা লাইভ ক্লাসে প্র্যাকটিস করব, কিংবা তুমি যদি বাসায় পড়ো সেটাও হবে, আমাদের সাথে লাইভে প্র্যাকটিস করলে যেটা লাভ হবে, ব্যাখ্যা যে আলোচনাগুলো করব সেটা তোমার মনে রাখতে অনেক অনেক সহায়তা করবে। এরপর জ্ঞানমূলকও আমরা মূলত লাইভ ক্লাসেই করব। অনুধাবনের জন্য আমরা একটা ভিডিও রাখবো, এবং সৃজনশীলের জন্য আমরা একটা ভিডিও রাখবো। কারণ এই ভিডিওগুলো বেসিক পড়ার পরে সৃজনশীলে গিয়ে তোমরা আটকে যাও, উদ্দীপকের সাথে কিভাবে বুঝবো স্যার কোন জায়গাটায় চেয়েছে, পুরো কবিতার কোন অংশটাকে যে চাচ্ছে, কোন উদ্দেশ্যের সাদৃশ্য, কোন উদ্দেশ্যে বৈসাদৃশ্য, এরকম একটা ভিডিও দেখালে অনেক অনেক উপকার হতো। সেই উপকারটা আমরা তোমাদের অবশ্যই করব। সর্বশেষ থাকবে হচ্ছে মডেল টেস্ট, যেখানে তুমি নিজেকে যাচাই করে নিতে পারবা। তো ঠিক আছে, আমরা কীভাবে বুঝতে পারলাম, এই ভিডিওতে আমরা বেসিক পড়বো। তো শুরু করছি আমাদের আজকের টপিক ঋতু বর্ণন। দেখো, ঋতু বর্ণন প্রথমে বলি কবি আলাওয়াল। একটু প্রথমে দেখো, কবির নাম আলাওয়াল, এই কবির যে ছবি দিতে পারছ চিনতে পারতেছো না, তাই না? কারণ এই কবির ছবি আসলে আমরা পেয়েছি কিনা সেটাই সন্দেহ, কারণ আজ থেকে অনেক বছর আগের কবি। কত বছর? 400 বছর আগের। তার জন্ম হচ্ছে 1607। প্রশ্ন হতে পারে, এত আগের লেখকের কবিতা তোমাদের বইয়ে কেন দেওয়া হয়েছে? আসলে এত আগের লেখকের কবিতা তোমাদের বইয়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে একটু বুঝানো। দেখো, তোমাদের তো আধুনিক অনেক কবি আছে, তাদের কবিতা তো দেওয়া হয়েছেই, কিন্তু আজ থেকে 400 বছর আগে মধ্যযুগের লেখকদের লেখার ধরন কেমন ছিল, সেই সময় আমাদের ভাষার অবস্থা কেমন ছিল, কেমন কঠিন ছিল, কেমন দুর্বোধ্য ছিল, উচ্চারণ বানান নিয়ম কানুনগুলো কেমন ছিল, সেটা সম্পর্কে, অর্থাৎ মধ্যযুগের সাথে আধুনিক যুগের এই যে মেলবন্ধন, এটা তৈরি করার জন্য মূলত সেই কবিতাগুলো দেওয়া হয়েছিল। এবার আসো কবি পরিচিতি। কবির নাম হচ্ছে আলাওল, প্রকৃত নাম হচ্ছে সৈয়দ আলাওয়াল, উপাধি হচ্ছে মহাকবি আর হচ্ছে পণ্ডিত কবি। নাম কি? মহাকবি আর হচ্ছে পণ্ডিত কবি। তো কাব্যিক আবেগের সঙ্গে বৈদিক চেতনার মিশ্রণ। আচ্ছা, বৈদিক চেতনা বলছে কেন? কারণ সেই সময় বৌদ্ধদের অনেক কি ছিল, প্রভাব ছিল। এখন যেমন আমাদের মধ্যযুগের বা পরবর্তী যুগে নজরুল, বঙ্কিম, তাদের লেখার মধ্যে আমরা প্রচুর পরিমাণে হিন্দু ধর্মের প্রভাব পাই, রামায়ণ, বৈষ্ণব, পদাবলী এগুলোর প্রভাব পাই। এখন যেরকম মনে করো আমাদের বা হিন্দি ভাষার প্রভাব পাই। এখন যেমন আমাদের ইংলিশের প্রচুর, আমাদের লেখার মধ্যে প্রচুর ইংলিশ শব্দ আমরা ইউজ করি, ব্যবহার না কি করি, ইউজ করি, আমাদের মধ্যে চলে আসছে। অর্থাৎ সমসাময়িকটা যেমন চলে আসে, ঠিক তারও লেখার মধ্যে সেই সময় যাতে বৌদ্ধ চেতনার প্রভাব ছিল তার মধ্যে সেটা চলে আসছে। তো আলাওলকে পণ্ডিত কবি বলে সম্মানিত করা হয়, তিনি মহাকবি। এ দেখো, তাহলে বলা হয় মহাকবি আলাওয়াল, তার নামের সাথে যেমন একটা মিশ্রিত একসাথে হয়ে গেছে মহাকবি আলাওয়াল। তো এটা একটু মনে রাখবো, মহাকবি আলাওয়াল। তার জন্ম হচ্ছে 1607 খ্রিস্টাব্দ। আনুমানিক, আনুমানিক কেন বলছে? কারণ সেই সময় লেখকদের সাল টাল আমাদের, তারা তো জন্মদিন পালন করতো না, এই জন্য আমরা বলতেও পারি না, ওই অনুমান করি আসলে ধরা হইতো বা বোঝা হইতো। তাহলে কত? 1607 খ্রিস্টাব্দ। কোথায়? ফরিদপুর জেলার ফতেহাবাদ পরগনার জালালপুর গ্রামে। তার পিতা ফতেহাবাদের আধিপতি মজদুস কুতুবের একজন আমাত্য ছিল। কি তার পিতার কি? ফতেহাবাদের আধিপতি, অর্থাৎ তার পিতাও একজন রাজদরবারের একটা ব্যক্তি ছিল। কিন্তু তার পিতা এবং দুজনকেই কি করছে, মানে
সে যেহেতু তার পিতা একটা বড় মানের ব্যক্তিত্ব ছিল, রাজ দরবারের একটা লোক ছিল, এই জন্য তারাও তার শিক্ষা দীক্ষায় মোটামুটি একটা রাজকীয় ভাব ছিল, বা মানে পড়াশোনা ভালো করে করতে পারছেন, কিছুটা হলে পড়তে পারছেন। কারণ সেই সময় আভিজাত্য শ্রেণীর লোকেরা ছাড়া গরিবরা পড়াশোনাই করতে পারতো না, সেই সামর্থ্য তাদের হইতো না, অনেক ব্যয়বহুল বিষয়টা ছিল। তো শিক্ষা জীবন, তিনি অভিজাত পরিবারের সন্তান হিসেবে আলাওল বাল্যকালে বাংলা, সংস্কৃত, আরবি, ফার্সি ভাষা শিখে ফেলে, ঠিক আছে। এবং তিনি যুদ্ধবিদ্যা ও সঙ্গীত বিষয়ে জ্ঞান লাভ করেন। তো ঠিক আছে, তিনি সেটা করেন, কিন্তু তার এছাড়া তার প্রাদেশিক শিক্ষা সম্পর্কে জানা যাচ্ছে, ঠিক আছে। এবার কর্মজীবন, আলাওল তার পিতার সঙ্গে জলপথে নৌকাযোগে চট্টগ্রামে যাওয়ার সময় পর্তুগিজ জলদস্যু, এখানে দেখো কোন জলদস্যু, পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন, তার পিতাকে তারা মেরে ফেলে, এবং তাকে মারে না, তাকে বিক্রি করে দেয়। কোথায় বিক্রি করে দেয়? কৃতদাস হিসাবে। তার মানে আজ থেকে 400 বছর আগেও দাস কেনা বেচার একটা নিয়ম তাহলে ছিল, তাই না? আসলে দাসপ্রথা বিলুপ্ত হয়েছে কত সালে? দাসপ্রথা বিলুপ্ত হয় 1775 সাল, মানে 76 সালে। তাহলে বুঝছো, বেশি না, আজ থেকে 250 বছর আগেও এই মানুষকে কেনা বেচা করা হইতো। খুব নির্মম, হ্যাঁ, খুবই দুঃখজনক যে মানুষ তাহলে কয়দিন হয়েছে সভ্য হয়েছে? হ্যাঁ, তাই। কোন দেশ নিষিদ্ধ করছে? আমেরিকা প্রথমে এটা নিষিদ্ধ করছে। ওকে, তারপর সেখানে তিনি প্রথমে আরাকান রাজের সেনাদলে কাজ পান। তারা বিক্রি করে কার কাছে বিক্রি করে দিছে? আরাকান যে রাজা, আরাকান কারা, কোথায়? বর্তমানে যে মায়ানমার, ঠিক আছে, রোহিঙ্গারা যেখান থেকে আসছে, সেই আরাকান রাজার যে সেনাদলে বিক্রি করে দেয় যে তুমি সেনা প্রধানের কাজ করবা, মানে সেনাবাহিনীর কাজ করবা, সৈন্য হিসেবে কাজ করবা। তো তিনি পরে তার এই যে মহন্তের গৃহে নাটক ও সঙ্গীত শিক্ষকের কাজ শুরু করেন। তাকে বলে, ঠিক আছে, সৈন্যদের মধ্যে একটা লোক পাওয়া গেছে, সে নাকি টুকটাক নাটক এবং সঙ্গীতও নাকি জানে। ওকে, সৈনিক হিসেবে তুমি সৈনিকও থাকো, আবার তুমি সঙ্গীত গুরু হিসেবে একটু পড়াশোনা করাও। এইগুলো করতে করতে ওই আরাকান রাজার যে একটা প্রধান আমত্ত কোরেশ মাগুন ঠাকুর, সে খেয়াল করে, কিরে ছেলেটা তো ভালোই সাহিত্যকর্ম পারতেছে, এই জন্য তাকে পরবর্তীতে রাজ দরবারে জায়গা দেয়, রাজার দরবারে নিয়ে আসে। দেখো, তাহলে সে গোলাম থেকে, সৈন্যদলের লোক থেকে বিক্রি হওয়া কিয়দাস থেকে সে হয়ে যায় রাজদরবারের প্রধান কি, এই যে গুণীজন কিংবা কবি। সেই সময় কবিদের আর কি শুধু রাজদরবার বলতে স্থায়ী হতো, কারণ তখন হাতে গোনে কবি পাওয়া যেত, কবিতা মানে হচ্ছে বিশেষ কিছু। তো এই জিনিস, পুরস্কার তো পাওয়ার কথাই না, আসতে চাষবাসে কোনো পুরস্কার ছিল না, পত্রিকার সম্পাদনা, সেখানে পত্রিকাও ছিল না, সুতরাং এদের তিনি করতে পারবেন না, সেটা আমরা বুঝতে পারতেছি। এরপর বিশেষ অবদান, তিনি আলাওল 17 শতকে অন্যতম শ্রেষ্ঠ কবি, অর্থাৎ সেই সময় তুমি বিভিন্ন কবির নাম শুনো নাই। তোমরা 9-10 যারা পড়েছো তারা পড়েছো বঙ্গবাণী, আব্দুল হাকিম, এই নামটা শুনেছো। এছাড়া তুমি হয়তো মধ্যযুগের আর কোন লেখকদের নাম শুনো নাই, এই একটা শুনলা, কবি আলাওয়াল। তো তিনি 1860 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে, দরকার নেই তার মৃত্যুটা খুব গুরুত্বপূর্ণ না, তাও কিছুটা হতে পারে। তার মানে তার মারাওটাও কি আজ থেকে সেই 1600 শতকেই, মানে 1700 শতকেই, অনেক বছর আগে। সাহিত্যকর্ম দেখি, আসলে তার সাহিত্যকর্ম মৌলিক তেমন সাহিত্যকর্ম ছিল না, কারণ সেই সময় মানুষ তো এত লেখালেখি কই থেকে করবে। সেই সময় বিষয়টা এমন ছিল, সে সারা জীবনে একটা কবিতা লিখছে, এই নামে হচ্ছে সে কবি, সে মহাকবি, এরকম হচ্ছে সে সময় ছিল। তো সে একটা লেখা নেয়, বেশ কিছু লিখেছেন, বেশিরভাগই ছিল কি ধারদানা করা, বেশিরভাগই ছিল বিভিন্ন সাহিত্য থেকে চুরি মরে করা। আচ্ছা, চুরি এখন বললে চুরি হয়, সেই সময় চুরি না, সেই সময় নাম হয় অনুবাদ, ঠিক আছে। ওইটার ওই সময় অনুযায়ী এটাই বহৎ কাজ। তো তিনি এই পদ্মাবতী, সতী ময়না, দৌড়চন্দ্রানী, পপ্ত হয়কর, সয়ফুল মুলুক বদিউজ্জামান, সিকান্দার নামা নামে বেশ কিছু বই লেখে। তো প্রশ্ন তোমার যেটা আসবে সেটা হচ্ছে, তিনি তার নিচের কোনটি তার সঙ্গীত বিষয়ের বই? এই যে রাগতাল নামা। তো প্রশ্ন যদি আসে আমরা কিভাবে পারবো রাগতাল নামা, এই দেখো, এই যে তাল, সারেগামা পা, রাগ, এটা দিয়ে তুমি বুঝবা যখন এই নামটা আসবে সেইটা হবে তার সঙ্গীতের বই। তারপরে দেখি তার কাব্যগুলোর মধ্যে পদ্মাবতী তার শ্রেষ্ঠ রচনা, এবং আসলে শ্রেষ্ঠ রচনা, কারণ তোমরা এখন যে কবিতাটা পড়বা সেটা তার এই বই থেকে নেওয়া হয়েছে, পদ্মাবতী বই থেকে নেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে। সুতরাং সেই সময় উপন্যাস ছিল না, প্রবন্ধ ছিল না, গল্প নাটক কিছু ছিল না, শুধু তিনি কিছু লেখনী নেই, তিনি যা লেখছেন সবই হচ্ছে কি কবিতার বই, আখ্যান কাব্য কিংবা কাব্যগ্রন্থ। এটা মনে রাখা সম্ভব না? মনে রাখা সম্ভব, ঠিক আছে। আমরা এইভাবে করেই নোটগুলো আসলে করে থাকি, তোমাদের পড়ার সুবিধা, পড়ার উৎস সুবিধা। এবার আসে উৎস। কবিতাটি লেখা হয়েছে তার যে পদ্মাবতী যে বইটার নাম মাত্র পড়লাম, সেই বইয়ের একটা অন্যতম খণ্ড ঋতুবর্ণন, অর্থাৎ বইটার মধ্যে অনেক অনেক খণ্ড আছে, কোনটাতে ঋতু, কোনটাতে হচ্ছে দেশ, কোনটা হচ্ছে দেশপ্রেম, অনেক কিছু নিয়ে হয়তো লেখালেখি হয়েছে। এর মধ্যে ঋতুর যে বর্ণনা যে খণ্ডটুকু আছে সেই খণ্ড থেকে এই কবিতার নেওয়া হয়েছে। কবিতার ছন্দ কোন বৃত্তে? অক্ষরবৃত্ত। অক্ষরবৃত্ত মানে তোমাদের জানো কবিতা হচ্ছে 3 ছন্দে হয়, হয় অক্ষরবৃত্ত,
মাত্রাবৃত্ত অথবা স্বরবৃত্ত, এই তিনটা আবার একটা হয় গদ্য ছন্দ। তো ওই অনুযায়ী এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তো ছন্দ কি কেমন কি এটা আমাদের কবিতার শুরুতে, আমাদের বইয়ের কবিতার শুরুতেই সুন্দর করে এই আলোচনাগুলো করা আছে। কোন কবিতাটা কোন ছন্দ রচিত, ছন্দ তুমি কিভাবে চিনবা, এই দারুণ আলোচনাটা তুমি আর কোনো বই পাবে না তো। ঠিক আছে, তাহলে বিপ্লবের মতন এমন বইটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। ঠিক আছে, পাইলে আমাদের জানাই দেবে। এবার বিষয়বস্তু, বিষয়বস্তু আহামরি কিছু না, আমাদের স্বরঋতুর সৌন্দর্যের বর্ণনা করা হয়েছে। তার মানে এই কবিতাটা কন্টেন্টের দিক থেকে আহামরি কিছু না যে একেবারে কি দারুণ কবিতা, কি জানে জীবনবোধ, এমন কিছু এখানে শেখানো হয়নি। ওই ঋতুর বর্ণনা দেওয়া হয়েছে, অর্থাৎ ঋতুর বর্ণনায় আমাদের বোঝানো হয়েছে মধ্যযুগের সাহিত্যটা কেমন ছিল, এইটুকুই। এখানে মধ্যযুগের সাহিত্যটাকে হাইলাইট করা হচ্ছে মূল কথা ছিল। ঋতু বর্ণনাটা এমন, ঋতু বর্ণনা নিয়ে আমাদের আধুনিক যুগের কবিদের অনেক লেখা আছে, আর তার চেয়ে অনেক সুন্দর, তার চেয়ে অনেক ভালো। বা বর্তমান কোনো লেখককে বললে দিলে হয়তো সে তার চেয়ে অনেক ভালো একটা কবিতা লিখে দিতে পারতো। তো সেটা মূলত উদ্দেশ্য এই কবিতার নয়। তো শিখন ফল কি? প্রকৃতির প্রতি ভালোবাসা সংরক্ষণের গুরুত্ব, ঋতুর বৈচিত্র্য, শব্দচয়ন, উপমা, চিত্রকল্প। কবি কিভাবে করে সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছে, কি সুন্দর করে রূপকথা তৈরি করছে, একটা সাথে মিলিয়েছে, এটা এই আলো আলো জীবন ও সাহিত্যকর্ম, এটাও জানা উদ্দেশ্য। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা মধ্যযুগের কাব্যের ভাষা ও রীতি সম্পর্কে জ্ঞান লাভ। যে মধ্যযুগের কাব্য বা কবিতা কেমন লেখা হতো, ভাষাগুলো কেমন ছিল, নিয়ম বা ব্যাকরণগুলো কেমন ছিল। এই পাঠ পরিচিতি বলার কিছু নেই, প্রকৃতি সম্পর্কে 6টা ঋতু সম্পর্কে বলা হয়েছে, বসন্ত, শীত, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, এই 6টা ঋতু সম্পর্কে বলা হয়েছে। এবং ঋতুর সাথে, প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক প্রভাব, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতি থেকে যদি প্রশ্ন একটু আসে থাকে সেটা হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ কবিতার মধ্যে দেখানো হয়েছে শুধু ঋতুর পরিবর্তন না, ঋতুর পরিবর্তনের সাথে সাথে মানুষের যে মুডেরও পরিবর্তন হচ্ছে। শীতকালে প্রেম প্রেম ভাব জাগে, বসন্তকালে কাম ভাব জাগে, বসন্তকালে প্রেম ভাব জাগে, শীতকালে কাম ভাব জাগে, তারপরে হচ্ছে হেমন্ততে মন ভালো হয়, তারপরে হচ্ছে এরকম এক একটা ঋতুতে মানুষের মুডটাও সুইং করতে থাকে। তো এই কবিতার মধ্যে সেই জিনিসটাই বলা হয়েছে। তো এবার আসতেছি আমাদের আসল পড়ায়, হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ পড়া। এই পড়াটাকে তোমাকে সহজ করে দিবে হচ্ছে এই যে পাশের শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। কিন্তু শব্দার্থ তুমি যদি শুধুমাত্র কবিতা না পড়ে এখানে শব্দার্থ পড়তে থাকো, সকাল থেকে রাত, রাত থেকে সকাল, বারবার পড়া মনে হবে না। এই জন্য কবিতা পড়ে পড়ে শব্দার্থ পড়বা, তাইলে পড়াটা তোমার ভিতরে ঢুকে যাবে। কারণ এই শব্দটা ওই প্রেক্ষাপটে বলেছিল, এই অনুযায়ী যদি পড়তে পারো তাহলে শব্দটা তোমার সাথে থাকবে। কিন্তু এককভাবে সই মানে বাতাস এনে মনে থাকবে না। তাহলে কেমনে বললাম সেটা তো বুঝতে পেরেছো। তাহলে শুরু করতেছি। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব, দুই পক্ষ আগে পাশে, মধ্যে সুমাধব। আচ্ছা, এই দ্বারা কি বলা হয়েছে একটা জিনিস তোমাদের সুন্দর দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। আমাদের কবিতার মধ্যে একটা ব্রেকের চিহ্ন আছে, দেখছো? এরকম করে তোমাদেরও বইয়ের মধ্যে এরকম ব্রেকের চিহ্ন দিয়ে দাও। ঠিক আছে, সুন্দর করে ব্রেকের চিহ্ন দিয়ে দাও। নতুন বইয়ের মধ্যে এটা করা আছে, মানে ব্রেকেট দেওয়া অনেকটা ফাঁক ফাঁক দেওয়া আছে, তোমরা ব্রেকেট দিয়ে নাও। কেন দিব বলে দিই। একটা ঋতু আনছে, প্রথমে বসন্ত ঋতু, বসন্তের পর আসে গ্রীষ্ম, এরপরে যে গ্রীষ্ম নিয়ে 4 লাইন বলছে, এরপরে 6 লাইন বলছে হচ্ছে বর্ষা নিয়ে, আবার 4 লাইন বলছে শরৎ নিয়ে, তারপরে 2 লাইন বলছে হেমন্ত নিয়ে, তারপরে হচ্ছে এই এই যে কি বলা হয় 2 লাইন বলছে শীত নিয়ে, 1 2 3 6 লাইন বলছে শীত নিয়ে। এরকম করে 6টা ঋতু সম্পর্কে এখানে আলোচনা করে দিয়েছে। ঠিক আছে, এরপরে দেখো আমাদের যে কবিতা এখানে কিন্তু আমি এভাবে করছি, বসন্ত ঋতু নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করছে, তারপরে গ্রীষ্ম নিয়ে 4 লাইন, বর্ষা নিয়ে 6 লাইন, শরৎ নিয়ে 4 লাইন, হেমন্ত নিয়ে 2 লাইন, শীত নিয়ে আবার 6 লাইন। ঠিক আছে, তাহলে লেখকে দেখা যাচ্ছে সবগুলো ঋতু নিয়ে তিনি সমানভাবে আলোচনা করেন। সবচেয়ে বেশি আলোচনা করেছে বসন্তকাল নিয়ে, সবচেয়ে কম আলোচনা করছে হেমন্তকাল নিয়ে। এটাও আমরা একটা নতুন 2টা জিনিস জানতে পারলাম। তো শুরু করতেছি। তো আবারও বলতেছি, এই কবিতার মূল বিষয় হচ্ছে, মূল কঠিন জায়গা হচ্ছে শব্দার্থগুলো। দ্বিতীয় সেই শব্দার্থগুলো আমরা সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। দ্বিতীয় হচ্ছে সেই শব্দার্থ অনুযায়ী বাক্যটা কি বুঝাচ্ছে। তো সবটা আমরা পড়বো। প্রথমে দেখো, প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। প্রথমে বসন্ত ঋতু বলতে দেখো কি বুঝাচ্ছে, যে আমি তো তোমাদের কাছে ঋতুর বর্ণনা দিব, তো ঋতুর বর্ণনা দিতে গিয়ে প্রথমেই তোমাদেরকে জানাচ্ছি বসন্তকালের বর্ণনা। এই জন্য বলছে প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। নবীন মানে কি? নবীন মানে হচ্ছে নতুন। পল্লব মানে কি? পল্লব মানে হচ্ছে পাতা। তাহলে বলতেছে প্রথমে বসন্ত ঋতু, নতুন নতুন পাতা। অর্থাৎ আমি প্রথমে বসন্ত ঋতুর কথা বলবো, যে ঋতুতে কি দেখা যায়, গাছে গাছে নতুন নতুন পাতা দেখা যায়। তারপরে দুই পক্ষ আগে পাশে, মধ্যে সুমাধব। এখানে 2টা পক্ষ মানে কি? 2টা পক্ষ মানে 2টা ঋতু। কারণ কি খেয়াল করছো,
ঠিক বসন্তকালটাই সেই মজাদার কাল, যেই কালের ঠিক আগের মাস বা আগের ঋতুটা হচ্ছে শীত, অর্থাৎ ঠান্ডার সর্বোচ্চ চূড়ান্ত লাশ। তারপরের মাসটা হচ্ছে গ্রীষ্ম, অর্থাৎ গরমের চূড়ান্ত মাসটা। তাহলে দুই পাশে একদম কঠিন ঠান্ডা কঠিন গরমের মাঝখানেই বসন্ত, অর্থাৎ সবচেয়ে মজাদার আবহাওয়া। এই জন্যই বলছে দুই পক্ষ আগে পাশে, মানে আগে আর পরে, আর মাঝখানে হচ্ছে সুমাধব। সুমাধব মানে তাহলে কি? সুমাধব মানে হচ্ছে বসন্তকাল। আসলে শুধু মাধব মানে বসন্তকাল, আর সু মানে হচ্ছে উত্তম বা ভালো, ভালো বসন্তকাল। তাহলে প্রথমে তোমাদের বলবো হচ্ছে বসন্ত ঋতুর কথা, যেখানে নতুন নতুন পাতা গজায় এবং আগে আর পিছনে কি, এবং বসন্তকাল যার আগে রয়েছে একটা পক্ষ, পরে রয়েছে একটা পক্ষ, দুইটা পক্ষর মাঝে, দুইটা বিপরীত ধর্মপক্ষের মাঝে আছে বসন্তকাল। এরপরে বলতেছে মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। আচ্ছা, আমি কেন সুরে সুরে বলতেছি? এই কবিতাগুলো তারা এই সুরে, যাত্রাপালার সুরে টান্দে টান্দে বলতো, ঠিক আছে? তো তোমরা যখন এরকম করে পড়তে পারো মজা লাগবে, তোমাদেরও ধারণ ক্ষমতাটা তখন ভালো হবে। বলতেছে মলয়া মানে কি? দেখো, মলয়া মানে বাতাস, দেখছো? মলয়া সমীর মানে দক্ষিণা বাতাস, তাহলে মলয়া মানে কি? বাতাস। আবার সমীর মানে, সমীর মানেও বাতাস। এখন মলয়া মানে একটা এক্সট্রা বাতাস, একটা স্পেশাল বাতাস, সেটা হচ্ছে দক্ষিণা স্নিগ্ধ বাতাস। তো বলতেছে মলয়া সমীর হইলা, হইলা মানে হচ্ছে হইল, হইলা মানে কি? হইল। তাহলে দক্ষিণা বাতাস হলো কামের পদাতি। কাম মানে হচ্ছে কি? কাম মানে হচ্ছে প্রেম, অর্থাৎ প্রেমের পদাতি। পদাতি মানে কি? পদাতি মানে হচ্ছে পথচারী সৈনিক। এখন পথচারী সৈনিক বলতে কি বুঝাচ্ছে? বলতেছে বসন্তকালে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে, সেই বাতাসে মানুষের মধ্যে প্রেম ভাব জাগ্রত হয়। অর্থাৎ পদাতিক সৈনিক যেরকম এগিয়ে আসে, ধাবি মানে মানে সামনে এগিয়ে আসে, এরকম বসন্তকালের যে বাতাসটা, দক্ষিণা সমীর সুন্দর করে যে বাতাসটা যখন গায়ে লাগে, তখন কেমন জানি প্রেম প্রেম ভাব জাগে। এই জন্যই তো 14ই ফেব্রুয়ারি বসন্তকালে, ঠিক না? আচ্ছা, মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। এই কইল মানে কি? দেখো, হইলা মানে হইল, কইল মানে করলো। কইল মানে কি? করলো। কোথায় পাবা? এই যে করিল, করলো মানে করিল বা করলো। বলতেছে দক্ষিণা সমীর যেমন প্রেমকে জাগ্রত করে, প্রেমকে ডেকে নিয়ে আসে, আর মুকলিত কি করে? বৃক্ষ বনস্পতি। মুকলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বৃক্ষ বনস্পতি হচ্ছে গাছ, অর্থাৎ বনের সবচেয়ে বড় গাছ, বট গাছ বলো, কিংবা যে গাছে ফুল হয় না, ফল হয় কিন্তু ফুল হয় না, এরকম বৃক্ষ বনস্পতি কি করে? গাছে গাছে মুকুলিত করে, মুকুলকে ফুটিয়ে তুলে, হ্যাঁ, মুকুল ফোটায়, গাছে গাছে ফুলগুলো ফুটে ওঠে। এরপরে বলতেছে কুসুমিত কিংসুক সঘন বনলাল, পুষ্পিত সুরঙ্গ মল্লিক গবঙ্গ গুলাল। বলতেছে কুসুমিত কিংসুক, কুসুমিত মানে কি? কুসুম মানে হচ্ছে ফুল, কুসুমিত মানে কি? ফুল ফোটা। এখন প্রশ্ন হচ্ছে কিংসুক মানে কি? দেখো, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল বা বৃক্ষ। তাহলে বলতেছে কুসুমিত কিংসুক, পলাশ ফুল, লালে লাল পলাশ ফুল ফুটে ওঠে। এই ফুটার কারণে বন একদম ঘন হয়ে লাল হয়ে ওঠে। অর্থাৎ পদ্ম ফুল, আসলে পলাশ ফুল যখন ফুটে, তখন পুরো বনটারে মনে হয় লালে লাল হয়ে গেছে, একদম ঘন লাল। এরপরে বলতেছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল। এখন এই সুরঙ্গ দেখলে পরে সবার মাথায় প্রথম যে শব্দটা আসবে সেটা হচ্ছে গর্ত, ঠিক আছে, বা গুহা, এটা মানুষের মাথায় আসবে। তো তোমার মাথায় এটা ঢুকাইতে হবে, সুরঙ্গ মানে গুহা নয়, সুরঙ্গ মানে গর্ত নয়, সুরঙ্গ মানে, সু মানে হচ্ছে সুন্দর, রঙ্গ মানে হচ্ছে রং, সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রং। তাইলে বলতেছে পুষ্পিত সুরঙ্গ মল্লী, মল্লী মানে হচ্ছে বেলি ফুল, মল্লী মানে কি? বেলি ফুল। লবঙ্গ মানে কি? লবঙ্গ মানে হচ্ছে এক ধরনের মশলা, তোমরা যে দেখছো না লবঙ্গ, এটা চিনো, হ্যাঁ? লবঙ্গ সুন্দর ফুলের মতন খাদ্যের মধ্যে দেয়, অনেক সময় খাবারের মধ্যে পড়া যায়, মুখের মধ্যে লাগলে তিতকুটে ভাব লাগে, দিলে স্বাদ কিন্তু খাইলে আবার খারাপ লাগে, ওই যে ফুল লবঙ্গ। আর গুলাল মানে কি? গুলাল মানে হচ্ছে এক ধরনের রং, আবির বা ফাগ রং। এই ফাগ রং এটা আবার বুঝবা না, এটা আবার কি জিনিস। তো এটা এমন এক রং, তোমাকে আমি কিছুতে বুঝাতে পারবো না। এটা যদি বলি গোলাপি তাও না, যদি বলি হচ্ছে লাল তাও না। মেয়েরা অনেক সময় বিভিন্ন রঙের নাম বলে, যে দুধের সাথে আম মিশেলে যেই রং হয়, হ্যাঁ, তারপর হচ্ছে কাঁঠালের সাথে বিস্কুট খাইলে যেই রং হয়, এরকম নানা রকম কি কি যে মেয়েরা না কালার বানায় ফেলায়, হ্যাঁ, কালারের নামও দেয়, আজিব আজিব নাম, বিস্কুট কালার, জলপাই কালার, এই যে কচু কালার, হ্যাঁ, এরকম নাম তারা দেয়।
তো এইরকম একটা গুলাল, যে রঙের নাম তোমাকে বর্ণনা দিতে হবে, তো বর্ণনা দিই। গুলাল রং, ফাগ রং বা আবির রংটা হচ্ছে সন্ধ্যার সময় কিংবা সকালবেলা সূর্য উদিত হইলে পরে আকাশটার যে একটা রং হয়, লালও না, কমলাও না, মিষ্টি কালারও না, কি একটা সুন্দর একটা দারুণ একটা রঙের রঙের আকাশটার মধ্যে সব সব দেখা যায়, ওই রংটাকে আবির বা ফাগ রং বলে। তো বলতেছে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, অর্থাৎ গ্রীষ্মকাল বসন্তকালে কি হয়, বনগুলো পলাশ ফুলে লাল হয়ে যায়, আর এইদিকে অনেক রকম ফুলে সুন্দর সুন্দর রং হয়, তারপর বেলি ফুল, লবঙ্গ এবং গুলাল কালার, এইগুলো অনেক সুন্দর সুন্দর রং হয়। তারপর বলতেছে ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। বলতেছে ভ্রমরের ঝংকার, ঝংকার কি, বিনা বাজায় না, বিনার আওয়াজটাকে বলে ঝংকার। সে এই সময় তো ভ্রমর কি করে, অনেক ফুল যেহেতু হয়েছে, মৌমাছি কি করে সুন্দর সুন্দর করে মধু খাবে না ফুলের থেকে, এখন এটা ওদের মধু সিজন না, মধু সংরক্ষণের সিজন না এটা। তো বলতেছে এই জন্য মধু সিজন সংগ্রহ করতে গিয়ে ভ্রমর কি করে, অনেক গুনগুন করে, মুখ আনাগোনা বেড়ে যায়। এই ভ্রমরদের গুনগুনটা কেন জানি মনে হয় এটা গুনগুন নয়, এটা যেন বিনার সুন্দর সুরেলা সুর। ঠিক আছে, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, আর কোকিল টাকাটাকি করে। এই ভ্রমরের ঝংকার আর কোকিলের গান শুনে যুবকের মনে কি হয়, অনুভব জাগে, কিসের জন্য, হ্যাঁ, ঠিক আছে, মনের মধ্যে লাড্ডু ফুটে, মন মে লাড্ডু ফুটা, তখনই সে কি করে, এই পুরো বসন্তকাল ধরে সে কাউকে খুঁজে বেড়ায়। ঠিক আছে, মনে চায় এই বছর রিস্কা নিয়ে কারো না কারো ঘুরতে হবে, কিংবা কারো শাড়ির সাথে পাঞ্জাবিটা ম্যাচিং করতে হবে, ওই তখনই মনে, এই যে লেখো আজ থেকে কত বছর, 400 বছর আগে বইলা গেছে, শুনিতে যুবক মনে জাগে অনুভব। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তোমাদের কলেজ লাইফে অনুভব না জাগায় ভার্সিটিতে জায়গা মন্টন জাগায়, ঠিক আছে, কলেজ লাইফে জায়গায় যদি পড়াশোনা শেষ করে ফেলাও, তাহলে ভার্সিটিতে কিন্তু এই কি হবে না, আর অনুভব জাগাতে পারবা না। ঠিক আছে, তো অনুভব যা জাগানোর ভার্সিটিতে যা জাগায়ও। এরপর বলতেছে নানা পুষ্প মালা গলে বড় হর্ষিত, অর্থাৎ অনেক ফুলের মালা গলে মানে কি, গলায় দিয়ে কি হয়, মনটা অনেক আনন্দিত হয়। হর্ষিত মানে তাহলে কি, হর্ষিত মানে হচ্ছে আনন্দিত, হর্ষিত মানে কি, হর্ষিত মানে হচ্ছে আনন্দ বা আনন্দিত। ঠিক আছে, বলতেছে বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, অর্থাৎ এই সময় মানুষ, বসন মানে হচ্ছে কাপড়, হ্যাঁ, অর্থাৎ মানুষ এই সময় নানা রকম পোশাক পরে, আর অঙ্গে কি করে, অঙ্গে চন্দনের চর্চা করে। তোমার চন্দন দেখেছো না, চন্দনের কাঠ, চন্দনের গুঁড়া, যেটা তোমরা ফেস পাউডার দিয়ে সুন্দর করে মেকআপ টেকআপ করো, অনেক তার পোশাক হিসেবে ব্যবহার হয়। তো বলতেছে এরকম এই সময় মানুষ অনেক ধরনের পোশাক পরে এবং অঙ্গে চন্দনের চর্চা করে, অর্থাৎ চন্দনের ব্যবহার মানুষ করে। তাহলে আমরা আবার শুরু করি, একটু দেখি বসন্তকাল নিয়ে লেখক কি বলছে। বসন্তকাল নিয়ে লেখক বলছে যে বসন্ত হচ্ছে, প্রথমেই আমি বসন্তের কথা বলবো, এবং বসন্তে নতুন নতুন পাতা হয়। বসন্তটা সেই মাস যার আগে আর পরে দুইটা পক্ষ আছে, আর মাঝখানে সেই বসন্তকাল। বলছে বসন্তকালে এক ধরনের বাতাস হয় মলয়া সমীর, এটা কি করে, কামের পদার্থী, মানুষের মধ্যে কাম ভাব জাগ্রত করে, প্রেম প্রেম ভাব সৃষ্টি করে। মুকুলিত কৈলিত বৃক্ষ বনস্পতি, এবং বৃক্ষ বনস্পতি গাছে গাছে বৃক্ষে বৃক্ষে ফুল ফোটে। কুসুমিত কিংসুক সঘনবল লাল, অর্থাৎ এই সময় পলাশ ফুলের লালের কারণে, লাল টকটকের কারণে পুরো বন লাল হয়ে যায়। এবং পুষ্পিত সুরঙ্গ মল্লী, অর্থাৎ সুরঙ্গ মানে সু মানে হচ্ছে সুন্দর, রঙ্গ মানে হচ্ছে রং, এখানে সুরঙ্গ মানে গর্ত না, কিন্তু দুইটাকে আলাদা করে পড়বা, অর্থাৎ সুন্দর সুন্দর রঙের ফুলে কি হয়, এই লবঙ্গ গুলাল এগুলো সুন্দর দেখা যায়, রং অনেক রকমের রং ধারণ করে। অর্থাৎ এরপরে হচ্ছে আচ্ছা বলতেছে এছাড়াও সুগন্ধি বেলি ফুল, বেল ফুল এবং লবঙ্গ ফুলের সুন্দর রূপে প্রকৃতি কি হয় এই সময় ভরে উঠে। তারপরে বলতেছে কি, ভ্রমরের ঝংকার কোকিল কলরব, শুনিতে যুবক মনে জাগে অনুভব। ভ্রমরের ঝংকার আর কোকিলের ডাকে যুবকের মনে কি হয়, অনেক অনুভব জাগে, তার মধ্যে মনের মধ্যে অনেক কিছু আসে, এবং নানা রকম ফুলের মালা দিয়ে মনকে আনন্দিত হয়, এবং সেই সময় কি নানা রকম পোশাক পরা হয়, এবং অঙ্গে চন্দনের চর্চা করা হয়। ঠিক শেষ, আমাদের বসন্তকাল শেষ, এরপরে পড়বো আমরা গ্রীষ্মকাল। এরকম তুমিও কিন্তু পাট পাট করে পড়বা, হ্যাঁ, পাট পাট করে পড়লে তোমার পড়াটা ধরতে এবং পড়তে অনেক ইজি এবং মজা হবে। এরপরে দেখো, নিদাক সময়ে অতি প্রচণ্ড তপন। নিদাক মানে হচ্ছে গ্রীষ্মকাল, নিদাক মানে কি, নিদাক মানে গ্রীষ্মকাল। বলছে নিদাক সময়ে, এই যে সময়ে লিখতে কেমন লাগছে না, আসলে এটা হবে সম এ, কি সম এ, অর্থাৎ গ্রীষ্মের সময়ে অতি প্রচণ্ড তপন। তপন মানে সূর্য, তপন মানে কি, তপন মানে সূর্য, অর্থাৎ গ্রীষ্মের সময়
অনেক প্রখণ্ড প্রখর রোদে কি হয়, সূর্য উদিত হয়। রৌদ্রতাসে রহে ছায়া, চরণে শরণ। আর এত দোব হয়, এত প্রচণ্ড সূর্য, এত প্রচণ্ড তাপ হয় যে এই সময় রৌদ্র ত্রাসে, ত্রাসে মানে কি, ত্রাসে মানে হচ্ছে ভয়ে, ত্রাসে মানে ভয়ে, অর্থাৎ রৌদ্রের ভয়ে। রহে ছায়া, চরণে শরণ, শরণ মানে হচ্ছে আশ্রয়। বলতেছে এই সময় এত গরম লাগে, রোদ, সূর্য এত প্রখর হয় যে ছায়া যে পড়বে, রোদ্রের যে ছায়া, রোদের ভয়ে ছায়াটা পলায়, কই পলায়, কোথায় আশ্রয় নেয়, পায়ের তলে। অর্থাৎ একটু ছায়াও দেখা যায় না চারপাশে, মানুষও তো ছায়া পড়বে সেটাও পড়ে না, যে মনে হয় ছায়াটাও পলায় গেছে, কোথায়, একদম পায়ের তলে আছে, একদম পায়ের নিচে ছায়া আছে, একটু কোথাও ছায়া নেই। তো এটা বলছে চরণ মানে পা, রহে মানে ছায়া, শরণ মানে আশ্রয়, অর্থাৎ রোদ্রের ভয়ে ছায়া পায়ের তলে গিয়ে আশ্রয় নেয়। তারপরে বলতেছে চন্দক চম্পক মাল্য মলয়া পবন, ঠিক আছে, শতক দম্পতি সঙ্গে ব্যাপিত মদন। চন্দন চম্পক এটা কি, চন্দন তো চিনেছই আগে। চম্পক কি, চম্পক হচ্ছে চম্পা ফুল, মাল্য মানে মালা, মলয় মানে হচ্ছে বাতাস, পবন মানেও বাতাস। ঠিক আছে, দেখছো এখানে সমীর, পবন, মলয়া সবগুলোই মানে বাতাস। কি বলতেছে চন্দন চম্পক, অর্থাৎ পাবন অর্থ না কি, চন্দন চম্পা ফুলের মালা আর মলয় বাতাসে কিছুটা শান্তি মেলে। কারণ বলতেছে এইখানে গ্রীষ্মে এত যে রোদ, এত যে অশান্তি, কিন্তু ওই চম্পা ফুল ফোটে, এরপর মালা গলায় দেয়, এই গরমের মধ্যেও কিছুটা আনন্দ দেয়। অর্থাৎ প্রকৃতি একেবারে মানুষকে শুধু এটা বিতৃষ্ণাই করে না, কিছু ভালো জিনিসও দেয়। সুন্দর এক ধরনের বাতাস, মলয়া পবন, একটু বাতাস আসলে মনটা ভালো হয়ে ওঠে। এরপরে শতক দম্পতি সঙ্গে ব্যাপিত মদন, এটা কি বলছে, শতক মানে সর্বদা, মানে সব সময়, দম্পতি মানে তো দম্পতি, সঙ্গে ব্যাপিত মদন, ব্যাপিত মদন মানে হচ্ছে, মদন মানে হচ্ছে কামদেব, যে প্রেমের দেবতা। বলছে এই সময় নাকি প্রেমের দেবতা দম্পতিদের মনের মধ্যে কি দেয়, প্রেম নাকি জাগ্রত করে। এটা কোনো কিছু হইলো, গ্রীষ্মকালে কার প্রেম করতে মন চায়, গ্রীষ্মকালে তো এত গরম লাগে, আমরা গরমে ঘামে কই দূরে গিয়ে মর, এই কাছে যাচ্ছিস না, গায়ে লাগিস না, সেখানে নাকি বলে দম্পতিদেরকে প্রেম করতে মনে চায়। তো যাক, ভুয়া কথা ভালো কথা, যাক, এটা আমরা আগের যে লেখকরা কি মনে করে কি বলছে, তাদের সময় মনে ছিল, আমাদের সময় নাই। বলছে এই সময় প্রেমিক প্রেমিকারা একে অপরের সাথে প্রেমে মগ্ন থাকে। বল, আচ্ছা, শেষ, আমাদের গ্রীষ্মকালও শেষ। আমি একটু রিপিট করি, গ্রীষ্মকাল অর্থাৎ গ্রীষ্মের সময়, নিদাক সময় অতি প্রচণ্ড তপন, অর্থাৎ গ্রীষ্মের সময় সূর্য তপন কি অনেক প্রখর থাকে, আর এই জন্য রৌদ্রের ভয়ে ছায়া কি একদম পায়ের তলে চলে যায়, আশ্রয় নেয়। এবং তবে এই খারাপ সময়েও কি চম্পা ফুল এবং চাঁপা ফুলের মালা গলায় দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, তাতে মনটা একটু ভালো হয়। আর এই সময় ওই কামদেবের, প্রেমদেবের, প্রেম দেবতা কি করে, দম্পতিদের মনে প্রেমের ভাব জাগ্রত করে। শেষ, গ্রীষ্মকাল শেষ। গ্রীষ্মকাল সম্পর্কে এই কথাটাই বলেছে। এরপর দেখবো আমরা বর্ষাকাল সম্পর্কে কি বলছে। এই যে বন্ধু বর্ষাকাল কি বলছে, পাবন সময় ঘন ঘন গর্জিত, পাবন মানে কি, বর্ষাকাল, প্লাবন বর্ষাকাল। বলছে প্লাবনের সময় কিংবা পাবনের সময় ঘন ঘন গর্জিত, মানে আকাশ গুনগুন করে কখন করে, গুরুম গুরুম করে, মানে আকাশে পেট খারাপ, পেটের মধ্যে গুরুম গুরুম করে, আকাশেও কি গুরুম গুরুম করে। তো বলছে এই সময় ঘন ঘন গর্জিত, অনেক ঘন ঘন গর্জন করে, নির্ভয়ে বরিশে জল চৌদিকে পুরুত। আর এই জন্য তো ভয় ছাড়া নির্ভয়ে জল প্রবাহিত হওয়ার জন্য চারদিকে কি হয়ে যায়, পূরিত, মানে একদম চারদিকটা পূর্ণ হয়ে যায়। তাইলে এই সময় ঘন ঘন গর্জিত হয় এবং চারদিকে পানি দিয়ে কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। ঘোর শব্দে কৈলাসে মল্লাগ রাগ গাত্র, দাদুরি শিখনী রব অতি মন ভাইয়ে। এখানে কি বলছে যে ঘোর শব্দে, আর এই শব্দে বৃষ্টি, ঘোর শব্দ বলতে কি, যে বৃষ্টি পড়ে না চারদিকে, বৃষ্টি পড়ে না, বৃষ্টি বলে চারদিকে কম করে অনেক বৃষ্টির আওয়াজ হয় না, বলছে এই শব্দটা যেন শব্দ না, এটা হচ্ছে কৈলাসে মল্লারের রাগ। মল্লার কি একটা গানের সুরের নাম, অনেক হয়তো সেই সময়কার বিখ্যাত কোনো সুর, ভালো কোনো সুর। বলছে বৃষ্টি তো বৃষ্টি না, বৃষ্টির পানি যেন মনে হচ্ছে মল্লারের রাগ, কে যেন সুর তুলতেছে, টুংটাং টুংটাং আওয়াজ, কি দারুণ। ঠিক আছে, তো চিন্তা করলে তাই, হ্যাঁ, টিনের চালের শব্দ, বৃষ্টির শব্দ কারোর শুনতে অনেক ভালো লাগে, তো লেখক সেটাই চিন্তা করেছে। তারপর বলতেছে এই বর্ষাকালেই দাদুরি মানে কি, দাদুরি মানে হচ্ছে ব্যাং, শিখনী মানে কি, শিখনী মানে হচ্ছে ময়ূর। ঠিক আছে, ময়ূরের একটা শব্দ পাবা শিখণ্ডী, সেখান থেকে শিখনী। বলছে এই সময় ব্যাং এবং শিখনী কি করে, রব করে, আওয়াজ করে। এই শিখনীর আওয়াজে, ব্যাঙের আওয়াজে মন নাকি ভালো হয়ে যায়। এখন কথা হইতেছে ব্যাং কেন ডাকে, ময়ূর কেন ডাকে। আসলে বর্ষাকালে ব্যাং যে গ্যাং গ্যাং করে ডাকে না, এটা তোমার আমার শব্দ শোনানোর জন্য না, ও আর পার্টনারকে ডাকে, যে দেখো কি সুন্দর আবহাওয়া, আসো। ঠিক আছে, যে কি করি আমরা, দরজার সিট কিনে লাগাই দিই। ঠিক আছে, এটা কি, ব্যাং তার পার্টনারকে ডাকে।
শিখনী ময়ূর, ময়ূরও তার পাখনাকে ডাকার জন্য সে কি করে, সুন্দর করে এই যে তার যে পেখমগুলো আছে সে পেখমগুলোকে মেলে ধরে। এটাই বলতেছে দাদুরি শিখনী রব মন অতি ভাইয়ে, মনটা অনেক ভালো হয়ে যায়। তারপরে বলতেছে কীটকুল রব পুনি ঝংকারে ঝংকারে, আর এই সময় প্রকৃতির অনেক কীট পতঙ্গ কি করে, পুনি করে, শব্দ করে, এবং মনে হয় যে শব্দের ঝংকার তুলতেছে, যে বিনার আওয়াজ। তারপর বলতেছে এগুলা শুনলে শুনিতে যুবক চিত্ত হর্ষিত ডরে। এটা শোনার পরে যুবকের মনে যেমন ভালোও লাগে আবার ভয়ও পায়। হর্ষিত মানে হচ্ছে আনন্দিত হয়, ডরে মানে হচ্ছে ভয়ও পায়। এইটাই বলা হয়েছে যুবক চিত্ত হর্ষিত ডরে। হইল এই পর্যন্ত। তাহলে আমাদের বর্ষাকাল হচ্ছে। বর্ষাকালে কি বলছে, বর্ষাকালে ঘন ঘন আকাশ গর্জন দেয়, তারপর চারদিকে পানিতে পূর্ণ হয়ে যায়, এবং যে বৃষ্টির যে শব্দ হয় সেটা মনে হয় কি মল্লারের রাগ, ব্যাং ডাকে, ময়ূর ডাকে, সেই ডাকে মনও ভালো হয়ে যায়, এবং কীট পতঙ্গ ডাকে, সেই ডাকগুলোকে মনে হয় বিনার ঝংকার। আর সেইগুলো শুনলে পরে যুবকের মনে আনন্দ এবং ডর মিষ্টভাবে খেলা করে। আকাশে এরপরে হইতেছে আইলা শরৎ ঋতু নির্মল আকাশে। এই দেখো শরৎ ঋতু 4 লাইন, এই যে 4 লাইন শরৎ ঋতু কি বলতেছে। আমার কবিতা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আর একটু সময় থাকলেই তোমরাও ক্লাসটা শেষ করে যেতে পারবা। হ্যাঁ দেখো, আইলা শারদ ঋতু নির্মল আকাশে, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। বলছি আচ্ছা এতক্ষণ তোমাদের বসন্তকাল বলছি হচ্ছে গ্রীষ্মকাল, তারপর হচ্ছে বর্ষাকাল, এখন আসছে কি কাল, শারদকাল মানে শরৎকাল। শরৎকালে কি হয়, আকাশটা নির্মল থাকে, আকাশটা একদম পরিষ্কার। শরৎকাল আকাশে কোনো মেঘটা কিছু থাকে না, আকাশটা একদম সবচেয়ে পরিষ্কার থাকে শরৎকালে। তো পড়ছে নির্মল আকাশে, দোলায় চামর কেশ কুসুম বিকাশে। এই চামর কি জিনিস, চামর মানে চামড়ার এক ধরনের বিশাল বড় পাখা, চামড়ার পাখা। মনে হয় আকাশ থেকে কে যেন চামড়ার পাখা দিয়ে, বিশাল বড় পাখা দিয়ে বাতাস করতেছে। কারণ এই শরৎকালে কেমন যে একটা বাতাস আসে, যেটা দিয়ে যে কাশফুলগুলো নড়াচড়া করে, কাশফুলগুলো দোলে। বোধ হয় দোলায় চামর কেশ কুসুম বিকাশে, কুসুম মানে ফুল, আর ফলে কি ফুলগুলো কি হয়, বিকশিত হয় বা ফোটে। তারপর বলতেছে নবীন খঞ্জন দেহি বড় হি কৌতুক। আর এই জন্য কি দেখি, নতুন নতুন খঞ্জন, নতুন নতুন পাখি কি করে, দেখতে বড়ই কৌতুক জাগে। এবং উপজিত যামিনী দম্পতি মনে সুখ। উপজিত যামিনী মানে হচ্ছে ওই যে যারা বিয়ে করছে, উপজিত মানে দম্পতি, যামিনী মানে রাত, ওই রাতের বেলা উপজিত যামিনী অর্থাৎ রাতের বেলা দম্পতিদের মনে সুখ জাগে। তাহলে শরৎকালের আকাশটা না শীত না গরম, এই জন্য কি রাতের বেলা রাতটা মোটামুটি হালকা হালকা, বেশি বড় না বেশি ছোটও না, এই জন্য দম্পতির মনে রাতের বেলা কি হয়, হ্যাঁ পীড়িত কিংবা সুখ জাগ্রত হয়। ঠিক আছে, দম্পতির মন ভিতরে আমরা ঢুকলাম না, তা রাতে কি হয় না হয় আমরা চলে যাই হেমন্ত ঋতুতে। হেমন্ত ঋতু খুবই ছোট। বলতেছে প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। যেই হেমন্ত ঋতু আসে মনে হচ্ছে কি শীত চলে যাচ্ছে। বলছে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। আর এই সময় পুষ্পতুল্য তাম্বুল, পুষ্প মানে ফুল, তাম্বুল মানে হচ্ছে পান। বলছে ফুলের মতন পান, এটা খাইলে মনে অনেক সুখ জাগে। কেমন যে কি সুন্দর একটা নরম পান, ফুলের মতন খেতে যে কি মজা লাগে, এটাই লেখা বলছে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়। এরপর কি বলতেছে শীতের তরাসে রবি তুরিতে লুকায়। শীতের ভয়ে সূর্য কি এরকম চুটকিতে কি পালায়া যায়। শীতের তরাসে রবি তুরিতে লুকায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। এত দীর্ঘ রাত মনে হয় যে পলকে শেষ হয়ে যায়। তাইলে বলতেছে শীতের ভয়ে রবি লুকিয়ে যায়, আর এত বড় রাত পলকে শেষ হয়ে যায়। তাহলে আমাদের শীতকালও শেষ, সরি এই যে শীতের তরাসে রবি তুলাতে না সরি হেমন্ত শেষ, এবার শীতকাল আসছে। শীতকাল কি বলতেছে, এই যে এই কথা বলতে শীতের তরাসের মানে শীতের এমন জিনিস যে ওর ভয়ে রবি কেমন জানি সূর্য কি মনে হয় যে হঠাৎ করে তুলিতে মানে তাড়াতাড়ি পলা যায়। দেখো না শীতকাল রাত অনেক বড় হয়, এই বিকাল হয়ে গেল, এই সন্ধ্যা হয়ে গেল, এই মাগরিব। তো এইটার জন্য বলছে তুলিতে লুকায়, অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। আর এত বড় রাত কই জানি ঘুমাইলাম আর কখন যে উঠলাম মনে পলকে শেষ হয়ে গেল। বলছে পুষ্পসজ্জা ভেদ বলে বিচিত্র বসন। মানুষ কি করে এই সময়, পুষ্পসজ্জা মানে সুন্দর যে বিছনা সেটাকে মানুষ ছাড়তে হয়, এই ভেদ মানুষকে করতে হয়। এবং নানা রকম পোশাক মানুষ পরে, আমরা শীতকালে অনেক রকম পোশাক পরি না, হুডি, তারপর হচ্ছে জ্যাকেট, এরপর হচ্ছে কম্বল, এরপর হইতেছে এরকম চাদর, কত কিছু আমরা পরি। তো শীতে বলতেছে পুষ্পসজ্জা ভেদ ভুলি বিচিত্র বসন, উড়ে উড়ে এক হইল শীত নিবারণ। এভাবে উড়ি উড়ি করতে করতে কাঁপতে কাঁপতে আমরা শীতকে পার করে দিই। তারপরে বলতেছে কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। এখানে দেখো কাফুর একটা গ্রান, কস্তুরী চুয়া যাবক, চারটা সুগ্রানের নাম বলছে, সুগন্ধির নাম বলছে।
কারণ শীতকালে মানুষ গোসল করে না, এই জন্য মানুষ নানা রকম সেন্টেন্ট মাখে। মানে লেখকদের আমলে এই ছিল, তারাও মানে শীতকালে গোসল করতো না, নানা রকম সুগন্ধি ব্যবহার করতো। দেখো কাফুর কি, কাফুর হচ্ছে একটা সুগন্ধি, তুমি চিনে থাকবা। কর্পূর শুনছো কোথায় ব্যবহার করে? মানুষ মারা গেলে দেখো মাথায় কপালে বা তার গায়ে দেয়, যাতে লাশ পচে দুর্গন্ধ না বের হয়। হ্যাঁ কর্পূর, এটাকে কর্পূর থেকে আছে কাফুর। কস্তুরী কি, কস্তুরীও একটা শুদ্ধ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সুঘ্রাণ, সেটা হচ্ছে হরিণের নাভি। হরিণের নাভিতে এক ধরনের গুঁড়া গুঁড়া এক ধরনের ময়লার মতন বের হয়, সেই ময়লাটাকে অনেক সুন্দর সুঘ্রাণ। এটা অনেক দাম দিয়ে পাওয়া যায়, সব হরিণ না। এরকম কি জানি মায়া হরিণে কি যেন আছে, সেই হরিণের নাভি থেকে আগে রাজার ব্যবহার করতো, এখন প্রক্রিয়া করে বিজ্ঞানীরা এতে আতর বানায়। তো সেই কস্তুরি। তারপর হচ্ছে চুয়া, তোমরা চুই ঝাল খেয়েছো না? চুই ঝাল গোস্ত আসলে কিছুই না, ওটা চুয়া এক ধরনের কাঠের মতন দেয়, একটু গ্রান বলে, ভালো লাগে মজা লাগে ওইটুকুই। চুয়া এক ধরনের সুগ্রানের নাম। জাবক, জাবক মানে হচ্ছে আলতা, হয়তো তাদের আলতার এক ধরনের কোনো গ্রান টান ছিল। বলছে এরকম কস্তুরি, কবুক, চুয়া, জাবক, এই যে সৌরভগুলো সুগ্রানগুলো এই শীতে পাওয়া যায়। আর বলতেছে দম্পতির চিত্তে চেতন অনুভব, আর এই সময় দম্পতিদের মনে কি হয়, একটু একটু কুচকুচ হতা হে, ঠিক আছে, দম্পতির মনে তখন প্রেম প্রেম ভাব জাগ্রত হয়। ঠিক আছে, এই মাধ্যমে আমরা আমাদের এই যে কবিতাটা পড়ে ফেললাম। কবিতা তোমার যে আরো সহজ লাগে, এটা তোমরা এরকম এক লাইনে পড়ে ফেলবা। যেমন প্রথমে নবীন বসন্ত ঋতু, নবীন পল্লব, খুব সহজ করে লেখা। বসন্ত ঋতুর শুরুতে গাছে গাছে নতুন নতুন পাতা গজায়, একদম সহজ করে লেখা। তো আমরা আমাদের এই নোটটার মধ্যে এই যে বিপ্লব, এই বইটা এইচএসসি প্লাস অ্যাডমিশনের সব কমপ্লিট তোমার প্রিপারেশন হয়ে যাবে, এবং এটাকে আমরা এইভাবে করে সাজিয়েই লিখেছি। ঠিক আছে, তো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই যে এর অনুধাবন, লাইভ ক্লাসগুলোতে এমসিকিউ, এবং বা অফলাইন বা নিয়মিত যদি কাছে আসো সেখানে এমসিকিউ, এবং বাকি প্রশ্নোত্তরগুলো পড়িয়ে দিব। আশা করি বেসিকটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে খাতা কলমে কোন শব্দটা, কোন লাইনটা বুঝতে পারলে সে দাগিয়ে রাখবা, এবং আমার থেকে পার্সোনালভাবে সেই জিনিসগুলো বুঝে নিবা। তো আজকে এখানে রাখছি, দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।